হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন রইল প্রেমের নিমন্ত্রণ। লেখিকা ইউসুরা রেমু। পর্ব নাম্বার 36। এই গল্পের পরবর্তী পর্ব সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। রূপসা হাউমাউ করে কেঁদে উঠল। আন্টি, আমি পাচ্ছি না। আমার মনে হয় সব শেষ হয়ে গেছে। আমি তো শুধু শাওরকেই আমার ভবিষ্যৎ ভেবেছিলাম। আমি কোনোদিন অন্য কাউকে ভালোবাসতে পারবো না। মমতাজ বেগম বললেন, কাঁদিস না মা। আমি এখনো এই বিয়েটাকে মন থেকে মেনে নিতে পারিনি। সবকিছু এত সহজে শেষ হয়ে যায় না। সময় অনেক কিছু বদলে দেয়। রূপসা চোখ মুছতে মুছতে বলল, আপনি আমাকে ভুলে যাবেন না তো আন্টি? কখনো না। তুই এখনো আমার কাছে আগের মতোই আছিস। আমি সব ঠিক করে দেব, চিন্তা করিস না। রূপসার কণ্ঠে কান্নার সঙ্গে ধীরে ধীরে জেদও মিশে গেল। আমি এত সহজে হেরে যাব না আন্টি। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। আমি বিশ্বাস করি একটা জোর করে গড়ে ওঠা সম্পর্ক আর মন থেকে গড়ে ওঠা সম্পর্ক দুটো এক জিনিস না। তাজ বেগম কয়েক সেকেন্ড নীরব থেকে ধীরে বললেন, এখন কোনো তাড়াহুড়ো করিস না। আগে পরিস্থিতি শান্ত হোক, তারপর কি করা যায় সেটা ভেবে দেখা যাবে। কল কেটে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত মমতাজ বেগম ফোনটা হাতে নিয়ে নিশ্চুপ বসে রইলেন। অন্যদিকে রূপসা বিছানায় বসে অঝরে কাঁদতে লাগলো। তার কান্না থামছিলই না, কিন্তু সেই কান্নার আড়ালে তৈরি হতে লাগলো এক তীব্র জেদ। সে এত সহজে নিজের ভালোবাসা ছেড়ে দেবে না, কিছুতেই না। যে করেই হোক না কেন তার শাওরকে চাই। ধরণীতে তখন ধীরে ধীরে রাত নেমে এসেছে। কিছুক্ষণ আগেও অস্তগামী সূর্যের রাঙা আভায় ঝলমল করা পানির বিস্তীর্ণ অংশটা এখন অন্ধকারের নরম চাদরে ঢেকে যাচ্ছে। নদীর দুই ধারে ছোট ছোট আলো জ্বলে উঠছে। দূরের কোথাও মাঝিদের নৌকায় টিম টিম করে আলো জ্বলছে। শীতল বাতাসে ভেসে আসছে নদীর কাঁচা পানির ঘ্রাণ। আর সেই ঘ্রাণের সঙ্গে মিশে আছে সারাদিনের আনন্দময় ক্লান্তি। ধীরে ধীরে মোটর চালিত বোটটি ঘাটের দিকে ফিরে এলো। মাঝি দক্ষ হাতে বোটটাকে কাঠের পাটাতনের সাথে ভিড়িয়ে দিতেই সবাই একে একে নামতে শুরু করলো। বেলা এখনো একটু সাবধানে হাঁটছে। ঢেউয়ের কারণে না কাঠের পাটাতন হালকা নড়ে উঠতেই সে আবারও ভারসাম্য হারিয়ে ফেলতে যাচ্ছিল। সেই মুহূর্তে সাগর দেরি না করে আলতো করে তার কনুইটা ধরে ফেললো। খুব স্বাভাবিক কণ্ঠেই বলল, ধীরে নাম, এত ছটফট করিস কেন সব সময়? বেলা একবার তার দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, পা মচকে গেছে, ধীরেই নামছিলাম। সাগর শুধু মৃদু মাথা নাড়ালো। সবাই গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভিং সিটে বসলো সায়র, পাশে বসলো বিহান, পিছনের সিটে জানালার পাশে বসলো বেলা, আর তার পাশে ইরা। গাড়ি ধীরে ধীরে নদীর ঘাট ছেড়ে শহরের দিকে এগিয়ে চলল। সারাদিনের ঘোরাঘুরি ক্লান্ত থাকলেও বিহানের মুখে যেন ক্লান্তির কোনো শব্দই নেই। গাড়ি ছাড়তেই সে নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকে একটা জিনিস আমার আর বুঝতে বাকি নেই। সায়র স্টার্টিং সামলাতে সামলাতেই বলল, আবার কি বুঝলি? তুই আর আগে সেই সায়র নেই। সায়র ভুরু কুঁচকে তাকালো, মানে? আগে ছিলি গম্ভীর পুরুষ, এখন দেখি প্রেমিক পুরুষও হয়ে গেলি। এরা হেসে ফেললো, আপনি না একদমই ভালো না। বিহান সঙ্গে সঙ্গে বলল, আমি তো সত্যি কথাই বলছি। বিহান ফের নাটকীয় ভঙ্গিতে বলল, আজকে দেখলাম নৌকোয় ওঠানোর সময় কি যত্ন, কি ধৈর্য, কি ভদ্রতা। সায়র গম্ভীর মুখে বলল, বেশি নাটক করিস না। নাটক করছি? আমি তো শুধু পর্যবেক্ষণ করছি। ইরা এবার মজা করে বলল, আমার মনে হয় বিহান ভাইয়ের সমস্যা উনি অন্যের ব্যাপারে বেশি আগ্রহী। অবশ্যই, আমি জন্মগত গোয়েন্দা, তাই নাকি? হুম। আর আজকে আমার গোয়েন্দাগিরি বলছে আজকে কেউ একজন কারোর দিকে আর চোখে তাকাচ্ছিল। কথাটা বলেই সে দুষ্টু হাসি দিয়ে আর চোখে সায়রের দিকে তাকালো। আর বিরক্তির ভান করে বলল, চুপ করে বসবি? না, কেন? কারণ আজকে আমি তোকে পছানোর এমন সুন্দর সুযোগ হাতছাড়া করব না। সবাই হেসে ফেললো, শুধু একজন ছাড়া, বেলা। সে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। রাস্তার দুই পাশে একটার পর একটা দোকান, মানুষের ভিড়, উজ্জ্বল আলো, ব্যস্ত শহর, সবকিছু যেন তার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। অথচ তার মনটা কোথাও গিয়ে আটকে আছে। আজকের পুরো দিনের প্রতিটি মুহূর্ত একে একে মনে পড়ছে। চুল বেঁধে দেওয়া, পোকার ওঠার সময় হাত বাড়িয়ে দেওয়া, সবকিছু যেন এখনো তার কানে বাজছে। অজান্তেই তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। তখনই রিয়ার ভিউ মিররে সায়রের চোখ পড়ল বেলার মুখের ওপর। সে এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল। আজকে সারাদিনে এই প্রথম প্রথম সে বেলার মুখে শান্ত একটা অভিব্যক্তি দেখলো। নিজের অজান্তেই তার বুকের ভেতরটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠল। কিন্তু পরের মুহূর্তে সে আবারও চোখ ফিরিয়ে নিল। একই গাড়িতে বসে থেকেও দুইজনের মধ্যে কোনো কথা হলো না। তবু নীরবতারও একটা নিজস্ব ভাষা থাকে। আজ দুইজনেই সেটা ধীরে ধীরে বুঝছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো ইরাদের বাড়ির সামনে। ইরা সিট বেল্ট খুলে হাসি মুখে বলল,
আজকের দিনটা সত্যিই খুব সুন্দর ছিল। বিয়ান সঙ্গে সঙ্গে বলল, শুধু সুন্দর, আমার তো মনে হচ্ছে আবারও আসতে হবে। আসবেন, তবে এবার আগে থেকেই পরিকল্পনা করে। আর মুচকি হেসে বলল, ওকে। এরা দরজা খুলে নামার আগে একবার বেলার দিকে তাকিয়ে নরম গলায় বলল, ভালো করে বিশ্রাম নিন। বেলা হালকা হেসে মাথা নাড়ল, তুইও। এরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। আবারও গাড়ি চলতে শুরু করলো। এবার তেমন আর কেউ কথা বলল না। বিহানও হয়তো সারাদিনের ক্লান্তিতে একটু চুপ হয়ে গেছে। বাড়ির ভিতরে শুধু মৃদু সুরে বাজছিল পুরনো একটা গান। জানালার বাইরে পুরো শহরটা পিছনে সরে যাচ্ছিল। প্রায় 20 মিনিট পর গাড়িটা এসে থামলো খান বাড়ির বিশাল লোহার গেটের সামনে। কারণ দ্রুত গেট খুলে দিল। গাড়িটা ধীরে ধীরে ভিতরে ঢুকতেই বাড়ির বারান্দায় উজ্জ্বল আলো চোখে পড়লো। বেলার বুকের ভিতরটা আবারও ধীরে ধীরে ভারী হয়ে উঠলো। নদীর ধারে সেই প্রশান্তিটুকু যেন মুহূর্তের মধ্যে কোথাও উধাও হয়ে গেল। গাড়ি থেকে নেমে সবাই একসঙ্গে ভিতরে প্রবেশ করলো। লিভিং রুমে ঢুকতে সোফায় বসে থাকা মমতাজ বেগম একবার চোখ তুলে তাকালেন। দৃষ্টি গিয়ে থামলো প্রথমে সায়রের ওপর, তারপর বিহানের ওপর, একটু পরে বেলার দিকেও তাকালেন বটে, কিন্তু সেই দৃষ্টিতে কোনো মমতা ছিল না। মনে হলো ঘরে বেলা নামে কেউ উপস্থিত নেই। তিনি উঠে দাঁড়িয়ে শুধু বললেন, সায়র, এত রাত করলে কেন? সায়র শান্ত গলায় উত্তর দিল, রাস্তায় একটু জ্যাম ছিল আম্মু। খেয়েছো কিছু? না, হাত মুখ ধুয়ে নিচে এসো, খাবার গরম করছি। কথাগুলো বলার সময় তিনি একবারও বেলার দিকে তাকালেন না। এমনকি বিহানকে বসতে বললেন, খোঁজ খবর নিলেন। এমনকি বেলাকে উদ্দেশ্য করে একটা শব্দও বের করলেন না। বেলা নিশ্চুপ সবকিছু দেখছিল। তার বুকের ভিতরটা ধীরে ধীরে মোচড় দিয়ে উঠলো। সে জানতো মমতাজ বেগম তাকে পছন্দ করেন না, কিন্তু এইভাবে পূর্ণ অস্বীকার করে দেওয়ার জন্য এতটা কষ্ট হবে সেটা সে কল্পনাও ভাবিনি। তার মনে হলো বিশাল বাড়িটায় সে যেন একজন অতিথিও নয়, বরং মনে হলো যার উপস্থিতি ইচ্ছে করে উপেক্ষা করছে মমতাজ বেগম। চোখের কোণে হালকা পানি জমে উঠলেও সে মাথা নিচু করে ফেললো। আর নিজের দুর্বলতা কাউকে দেখাবে না, নিঃশব্দে সব সহ্যও করবে না। সম্পর্কের ভার শুধু তার একার নয়, তবু এই পরীক্ষাটা যেন সবচেয়ে বেশি তাকেই দিতে হবে। আর চোখে একবার বেলার মুখের দিকে তাকিয়েই বুঝে গেল মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে। তার বুকের ভিতরটাও অদ্ভুতভাবে ভারী হয়ে উঠলো। কিন্তু মায়ের সামনে এই মুহূর্তে কিছু বললে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। তাই সে শুধু নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেললো। বেলা ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। প্রতিটি ধাপ যেন তার কাছে ভারী লাগছিল। বাড়ির বিশাল করিডোরটা নিস্তব্ধ। আলোর স্নান আভা পুরো করিডোরটা আরো নির্জন করে তুলেছে। একটু আগে ড্রয়িং রুমে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা তার চোখের সামনে ভেসে উঠছে। মমতাজ বেগমের সেই নির্লিপ্ত দৃষ্টি, ইচ্ছে করেই তাকে উপেক্ষা করে যাওয়া, সবকিছু যেন বুকের ভিতরটা নিঃশব্দ কাটার মতো বিঁধে আছে। নিজের রুমে ঢুকেই দরজাটা ভিতর দিয়ে বন্ধ করে দরজার সঙ্গে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে বেলা। তারপর ধীরে ধীরে বিছানার ধারে গিয়ে বসে পড়লো। ঘরটা একদম নিঃশব্দ। রাতের বাতাসে পর্দাগুলো ধীরে দুলছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। অথচ বেলার বুকের ভিতরে যেন এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। সে আয়নার দিকে তাকালো। আয়নায় ভেসে ওঠা নিজের মুখটাকে দেখে আজ বড্ড অপরিচিত লাগলো। এই কি সেই বেলা যে সামান্য কথাতেও হেসে উঠত? সে সারাক্ষণ ইরা আর বিহানের সঙ্গে দুষ্টুমি করত। হাসিতে চারিদিক মুখর হয়ে থাকতো। সেই মেয়েটার কয়েকদিনের মধ্যে বদলে গেছে। চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখ ভরে নীরবতা, আর বুক ভরা অজস্র অপ্রকাশিত কথা। হঠাৎ সে নিজেই নিজের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, না, এভাবে আর না। তার চোখে ধীরে ধীরে দৃঢ়তা ফুটে উঠল। না, আবার সেই আগের বেলায় ফিরবে। আমি আবার হাসবো, আবার গল্প করব, সবাইকে নিয়ে আবার আনন্দ করব। নিজের কষ্ট নিজের ভিতরেই রাখবো, কিন্তু সেই কষ্টকে কোনোদিন আমার পরিচয় হতে দেব না। একটু ভেবে সে বিছানার ওপরে রাখা ওড়না গুছিয়ে রাখলো। তারপর ফিসফিস করে বলল, তবে একটা জিনিস বদলাতে হবে। আয়রের নামটা মনে আসতেই তার চোখ দুটো অন্যমনস্ক হয়ে আসলো। আজ সারাদিনে মানুষটা তার জন্য যা যা করেছে সেই সব মনে পড়তে তার বুকের ভিতরটা অদ্ভুতভাবে নরম হয়ে এলো। সে জানে সায়র খুব ভালো পুরুষ, বরং যত দিন যাচ্ছে ততই সে বুঝতে পারছে মানুষটার ভিতরের কোমল দিকগুলো, আর সেই কারণেই হয়তো তার মনের ভিতরটাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। বেলা ধীরে বলল, আমাদের সম্পর্কের শুরুটাই স্বাভাবিক ছিল না। জোর করে তৈরি হওয়া একটা সম্পর্ক সময়ের আগেই কোনো রং দেওয়া উচিত নয়। আমি ওনার প্রতি সম্মান রাখবো, কৃতজ্ঞ থাকবো, কিন্তু নিজের মনটাকে আর আর ওনার কাছে যেতে দেওয়া যাবে না। যতটা দরকার ততটাই কথা বলবো, যতটা দরকার ততটাই কাছে থাকবো।
এর বেশি নয়, কারণ যত বেশি কাছে থাকবো তত বেশি পাওয়ার ভয় থাকবে। সায়রকে হারিয়ে ফেলার ভয়। সায়র নিশ্চয়ই তাকে বেহায়া ভাববে এতটা কাছে যাওয়ার জন্য। সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশে অনেক তারা জ্বলছে। সেই আকাশের দিকে তাকিয়ে খুব শান্ত কণ্ঠে বলল, আগামীকাল থেকে নতুন করে শুরু করব, সবাই আমাকে নতুন করে দেখবে। হাসি খুশি চঞ্চল দুষ্টু সেই বেলাকে কেউ বুঝতেও পারবে না এই হাসির আড়ালে কতটা অস্থিরতা লুকিয়ে আছে। আর সায়র, আপনি আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়েই থাকবেন, কিন্তু আমার অনুভূতিগুলোকে আর আমি আপনাকে বুঝতে দেব না। সায়র ভাই, সময় ঠিক করবে আমাদের সম্পর্কের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। দৃঢ় সংকল্পটুকুই নিজের ভিতরে গেঁথে দিয়ে ধীরে ধীরে জানলার পর্দা টেনে দিল। কিন্তু সে জানতো না, মানুষ অনেক সিদ্ধান্তই নেয়, অথচ হৃদয় সবসময় সেই সিদ্ধান্ত মেনে চলতে পারে না। কখনো কখনো দুই হৃদয়ের দূরত্ব বাড়ানোর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই হৃদয় দুটোই। আচ্ছা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।